প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। প্রতিদিনের মতো আজও নির্ধারিত একটি বিষয়ে কথা হবে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। আজকের আলোচনার শিরোনাম প্রসঙ্গ নির্বাচন ব্যবস্থার সংস্কার। যে দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় হয়ে নিচ্ছি। আমার ডানে প্রথমেই আছেন ফেমার প্রেসিডেন্ট মনিরা খান, এরপরে আছেন সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি। এই দুই অতিথির সঙ্গে কথা হবে আজকের নির্ধারিত বিষয়ে, তবে তার আগে যথারীতি এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। দেশের গার্মেন্টস খাতে অস্থিতিশীলতার পেছনে ভারতের ভূমিকা আছে বলেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। কঠোর হুঁশিয়ারি শিল্প উপদেষ্টা আদিলুরের। সাগর পাড়ের জেলা কক্সবাজারের জনজীবন বৃষ্টির বন্যায় ভাসছে, ট্রলার ডুবে মৃত্যু। বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন স্থলভাগে, বৃষ্টিময় বহু অঞ্চল। দেশের নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন চায় রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। সার্চ কমিটি গঠনের সুপারিশ করবেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। ষড়যন্ত্রকারীদের উস্কানিতে পা না দিতে মির্জা ফখরুলের আহ্বান। বৈরী আবহাওয়ার কারণে বিএনপির আগামীকালের সমাবেশ 17 সেপ্টেম্বর হবে। এবং বিদেশি ঋণে ভরসা কমিয়ে দেশি টাকায় প্রকল্প করার পক্ষে অর্থ উপদেষ্টা। হয়রানি কমাতে কর কাঠামোয় সংস্কার করবেন। শুনছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম, যাচ্ছি আলোচনায় আজকের অতিথিদের সঙ্গে। শুধু নির্বাচন ব্যবস্থা না, নানা ধরনের সংস্কার নিয়ে কথা হচ্ছে, নানা ধরনের সংস্কারের প্রত্যাশা তৈরি হয়েছে। এরই ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার 6টি কমিশন গঠন করেছেন সংস্কারের লক্ষ্যে। তাদের প্রধান নির্বাচন করা হয়েছে, সদস্যদের নিয়ে ধারণা করা হচ্ছে যে আসছে মাসের 1 তারিখেই তারা কাজ শুরু করবেন। আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচন ব্যবস্থার সংস্কার, সেই জায়গাটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রথমেই মনে রাখেন, আপনার কাছে যাচ্ছি। নির্বাচন ব্যবস্থাপনায় সংস্কারের বিষয়টি যে ঠিক এই মুহূর্তের বা এই কদিনের আলোচনার বিষয় তা না, এটা বিভিন্ন সময়ই আলোচিত হয়েছে। বলা যেতে পারে এক ধরনের ধারাবাহিক আলোচনার মতন এটি। সেক্ষেত্রে একটি প্রশ্ন থাকে যে একটি বিষয় নিয়ে বারংবার আলোচনা কেন করতে হচ্ছে, কেনই বা এর একটি গ্রহণযোগ্য সমাধানের জায়গা বের করা যাচ্ছে না। সেখান থেকেই কথা শুরু করতে চাইছি, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ। আসলে নির্বাচন নিয়ে যখন আমরা আলোচনা করতে যাব, তখন কিন্তু প্রথমেই এটা বলতে হবে যে একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন কিন্তু কোনো চয়েস নয়, ইট ইজ এ মাস্ট। আর এটা একটা অনগোয়িং প্রসেস, এটা সবসময় নার্চার করতে হয়। যখনই যে কোনো দেশে নির্বাচন, গণতান্ত্রিক দেশে নির্বাচন হয়েছে, এটা বলা যায় না যে সবসময় একই রকমভাবে নির্বাচন হয়েছে। দোষ ত্রুটি যেখানে হয়, সংশোধনের দরকার হয়েছে, সংশোধন হয়েছে। কিন্তু নির্বাচনটাকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হতেই হবে এবং রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ হতেই হবে গণতান্ত্রিক দেশগুলিতে, এবং সবার জন্য গ্রহণযোগ্য হতে হবে। ভোটাধিকাররা যে সম্পূর্ণরূপে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটাও থাকতে হবে। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, অনেক দিন থেকে আমরা নির্বাচন সুষ্ঠু হোক, অবাধ হোক, নিরপেক্ষ হোক, সবার জন্য গ্রহণযোগ্য হোক, বহুদিন থেকেই কিন্তু আমরা আলোচনা করে আসছি। দেশবাসী চায় যে, তাদের প্রত্যাশা যে দেশে শাসন ব্যবস্থা একটা নিরপেক্ষ নির্বাচন মাধ্যমে, সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে, এবং তাদের দ্বারা, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির দ্বারা শাসন ব্যবস্থা পরিচালনা হোক, সেটাই জনগণের প্রত্যাশা। কিন্তু আমরা কি দেখছি, আমাদের কিন্তু সেই প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে ব্যবধান অনেক থাকছে প্রত্যেকবারই। আমরা এখন পর্যন্ত খুব কম কয়েকটা ইলেকশনকে বলতে পারছি ত্রুটিমুক্ত নয়, এরকম সবই ত্রুটি থাকছে, ম্যানিপুলেটেড থাকছে, কোনো না কোনোভাবে। দু একটা কেয়ারটেকার গভর্নমেন্টের সঙ্গে নির্বাচন ছাড়া মোটামুটিভাবে আমরা সবসময় এরকমই দেখতে পাচ্ছি যে নির্বাচনটাকে গ্রহণযোগ্য করা যাচ্ছে না, ক্রেডিবিলিটি থাকছে না নির্বাচনের।
আমাদের দেশে এই সমস্ত দেখে 1995 সালে ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স গঠিত হয়েছিল। 200-র বেশি অর্গানাইজেশন সিভিল সোসাইটি থেকে আমরা সবাই একসঙ্গে মিলে ফেমা করেছিলাম ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স, এবং তাদের উদ্দেশ্য ছিল যে দেশের নির্বাচন পদ্ধতিটিকে, ইলেকট্রাল লকে এবং নির্বাচন পদ্ধতিকে স্ট্রেনথেন করা হবে, যেখানে যা যা আছে ভুল ভ্রান্তি সেগুলিকে সরিয়ে দিয়ে নতুন করে করা হবে। এবং এই জন্য আমরা 1995 থেকে 1997 পর্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চলে, ডিভিশনাল হেডকোয়ার্টারে, ডিভিশনের বাইরে, মফস্বল এলাকায় সব জনগণের সঙ্গে কথা বলেছি, সব রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলেছি, সব পেশাজীবী সংগঠনের সঙ্গে কথা বলেছি, তারপরে আমরা আইনজীবীদের সঙ্গে কথা, ইঞ্জিনিয়ারদের সঙ্গে, ডাক্তারদের সঙ্গে, সমস্ত ব্যাপী দেশব্যাপী সবার সঙ্গে কথা বলেছি। কথা বলে আমরা মোটামুটিভাবে একটা কতগুলি রিকমেন্ডেশনস তৈরি করেছিলাম। এই রিকমেন্ডেশন দিয়ে আমরা মনে করেছি যে দেশে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করা যাবে। এবং আমরা দেশের বাইরেও অনেক দেশে কিন্তু সেমিনার, ওয়ার্কশপ এগুলিতে গেছি। আমি তো নিজেও ইনভাইটেড হয়ে বহু দেশে গেছি, যে সবার সঙ্গে মিলিত হয়ে অন্য সব দেশের ভালো জিনিসটা নিয়ে আমাদের দেশে যেন একটা ভালো ইলেকশন করতে পারি, সেভাবে আমরা রিকমেন্ডেশনসগুলি দেব। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই যে আমার কাছে দেখেন একটা আমি নিয়ে আসি, স্ট্রেনথেনিং ইলেকট্রাল প্রসেস ইন বাংলাদেশ, হ্যাঁ, রিকমেন্ডেশনস, এটা 2000 সালে আমরা সবার কাছে দিয়েছিলাম। এটা সম্পূর্ণভাবে ইলেকশনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ কি করে করা যায়, কোন আইনগুলি বদল করা যায়, কোন আইনগুলি থাকা উচিত না, ইভেন মানে উমেন্স ইন পার্লামেন্ট, তারপরে মানি মাসালের মিসইউজ, মানে কোনো কথা ইলেকশন যেটাতেই খারাপ হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু এমন হয়েছে আজ পর্যন্ত, আজকে যদি আমি এই পেপারটা আপনাকে দিই, আপনি মনে করবেন যে মনিরা খান এটা আজকে লিখে নিয়ে এসছে। তাহলে কেন? এটা কেন হয়নি? তার মানে পরিবর্তনটা আসেনি। একটু বলে নিই এটা কেন হয়নি। এটা হয়নি আমাদের সবার সদিচ্ছার অভাবে। তারপরে আমি আবার আলোচনাতে আসব। আপনি কথা বলতে পারবো? এটা হয়নি কারণ যে যতই আমার দেশের আইন কিন্তু খারাপ নেই, আপনি দেখবেন যে আইন খারাপ নেই, কিন্তু যদি ভালো এটা দিয়ে ভালো ইলেকশন করা যায়, পৃথিবীর অনেক দেশে আমি দেখেছি এর থেকে অনেক খারাপ আইন দিয়েও তারা ভালো নির্বাচন করেছে। আমি আপনার কয়েকটা দেশে গেছি যেখানে ইলেকশন খুব খারাপ হয়েছে, কয়েকটা দেশে গেছি ইলেকশন খুব ভালো হয়েছে। আমি ফিলিপিন্সে গেছি এআরএমএম এলাকায়, সেখানে নির্বাচন আমার কাছে অদ্ভুত লেগেছে। শুধুমাত্র কেন ভালো হয়েছে যে তারা নিয়মগুলি মেনে চলেছে, কোনো রাজনৈতিক দল নিয়ম মানেনি এমন আমি দেখিনি। আর ইলেকশন কমিশনের উপরে তাদের ট্রাস্ট, তারা ইলেকশন কমিশন যা যা বলেছে সেগুলি তারা মেনেছে। সেভাবে আমি আপনার ইয়েতেও দেখেছি, ইন্ডিয়াতেও দেখেছি। ইন্ডিয়াতে যদি শুধু বলা হয়ে থাকে যে আপনারা কোনো দেবেন না, বুলেটিন কিংবা পোস্টার দেওয়ালে দেবেন না। আমরা ফেমার থেকে সাধারণত ওরা নির্বাচন বাইরের থেকে দেয় না, কিন্তু আমাদের দিয়েছিল। আমাদের ফখরুদ্দিন আহমেদ সাহেব ছিলেন তখন প্রেসিডেন্ট, আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমাদের দেখতে নিয়ে গেল যে তোমরা, তখন ডক্টর গিল ছিল, ডক্টর গিল যে তো উনি রিকোয়েস্ট করলেন যে তোমরা আসতে পারো, এসে আমাদের থেকে ট্রেনিংও নিতে পারো, দেখতেও পারো। আমার এত ভালো লেগেছিল দেখে যে সমস্ত মুম্বাইতে সিটিতে আমি কোনো পোস্টারিং দেখিনি। আমি এক জায়গায় বেশ বড় বড় করে লেখা বেশ কয়েকটা পোস্টার, যেটাতে লেখা ছিল যে গ্রিক ভাষায় নির্বাচনের মানে হচ্ছে যে লোক তার ভোটের অধিকার প্রয়োগ করে না। আর কোনো আমি পোস্টারিং নির্বাচন কমিশন যে ধরনের নির্দেশনাগুলো দেয় সেগুলো মানবার একটি প্রবণতা, একদম মেনে চলার যে ব্যাপারটি সেটা তারা মেনেছে। আবার আমি সেই জায়গা থেকে হয়তো সুষ্ঠু নির্বাচন হওয়ার একটা বড় জায়গাটা তৈরি হয়। আর সেটার উপরে কি থাকে? সরকারের সদিচ্ছা। দুটো জিনিসই লাগে। আপনার যে সরকারের আন্ডারে আপনি নির্বাচন করবেন, তার যদি সদিচ্ছা না থাকে যে নির্বাচনটা ম্যানিপুলেটেড হোক, আমরা খেয়াল করব না, দেখব না, তাহলে ম্যানিপুলেটেড হবেই। কিন্তু তারা নিজেই
আপনার কাছে আবার আসবো। যাচ্ছি Thank আমাদের you. আরেকজন অতিথি আছেন Thank শাহনাজ you. পাটোয়ারি, Thank ওনার কাছে যাচ্ছি। নির্বাচন কমিশনটা কিভাবে গঠন করা হবে তার জন্য ধরেন নতুন করে একটা চিন্তা হতেই পারে, নতুন করে একটা পথ বের হতেই পারে। হ্যাঁ, কিন্তু আমরা এর আগেও দেখেছি এরকম চিন্তা হয়েছে, পথ খোঁজা হয়েছে, আইনও তৈরি করা হয়েছে, কিন্তু বিতর্কটির বাইরে আসলে আসা যাচ্ছে না, বা হয়তো এটি এমন আসলে প্রক্রিয়া যা নিয়তই বিতর্ককে সঙ্গে নিয়েই যাবে, আমি জানি না। শুনবো একটু আপনার কাছ থেকে। জি ধন্যবাদ। নির্বাচন তো একটা ম্যামথ জাইগান্টিক প্রক্রিয়া, ধরে নিন আপনার তফসিল থেকে শুরু করে তারপরে রেজাল্ট গেজেট হওয়া পর্যন্ত এই 40-50টা ধাপ আছে। এই নির্বাচন সুষ্ঠু করাটা সব সময় চ্যালেঞ্জিং। যখন একটি দলীয় সরকার থাকবে তখন সেটি অ্যাবসলিউটলি চ্যালেঞ্জিং, কারণ একটা দলীয় সরকার কখনোই হারতে চাবে না। এবং একটি সরকার যদি সুষ্ঠু নির্বাচন না চায়, নির্বাচন কমিশন কখনোই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, কখনোই পারবে না। এটা অনেকবার আমরা আপনার সব টকশোতে বলেছি। এখন সেই ক্ষেত্রে কি হবে তাহলে? এখন সেই ক্ষেত্রে একটা হতে পারে যে একটা ইন্টারিম সিস্টেম থাকবে। আমরা আজকেও বলছিলাম যে এটা দ্বিকক্ষ বিশিষ্ট সংবিধান আইনসভা থাকতে পারে, একটি কক্ষ ভোট হবে, আরেকটি কক্ষ মনিটর করবে। একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অ্যামেন্ডমেন্ট আনা হতে পারে, একটা ইন্টারিম গভর্নমেন্ট হতে পারে, নির্বাচনকালীন সরকার হতে পারে। এই ধরনের কোনো ইন্টারিম ব্যবস্থা ছাড়া পূর্ববর্তী সরকারের অধীনে যদি ভোট হয়, সে ভোটটি বাংলাদেশে কখনোই নির্বাচন কমিশন সুষ্ঠু করতে পারবে না। কারণ অসংখ্য। একটা হচ্ছে নির্বাচনের মূল স্টেক হোল্ডারের মধ্যে একটা অংশ হচ্ছে প্রিজাইডিং অফিসার। প্রিজাইডিং অফিসার কারা থাকেন? তারা থাকেন বিভিন্ন স্কুলের সভাপতি, স্কুলের হেডমাস্টার, কলেজের হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, ওনারা থাকেন। ওনাদের এই হেডমাস্টার গত 5 বছরে কে বানিয়েছে? সরকারি দলেরই কেউ না কেউ বানিয়েছে। তাদের কাজ করতে হয় কার সাথে? টিওনোর সাথে প্রতিনিয়ত কাজ করতে হয়। নির্বাচনী অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তাকে টিওনো। সো টিওনোর বাইরে গিয়ে তারা সৎ নির্ভীক থাকবে, এটার সম্ভাবনা খুব কম। আরেকটা কি হচ্ছে? ফ্রি ফেয়ার ইলেকশন হচ্ছে। তুমুল জনপ্রিয় একজন প্রার্থী, তিনি একটা ভোটে প্রায় 800 জন এজেন্ট দিতে হয় একজন প্রার্থী, এমপি ভোটের কথা বলছি, 800 জন মোরললেস। এবং এরপরে সেন্টারের বাইরেও আপনি লোক রাখলে 10,000 লোকের মোবিলাইজেশন করতে হয়। এখন তুমুল জনপ্রিয় একটা ব্যক্তি যদি মাঠে 20-30 হাজার লোকের মোবিলাইজেশন ভোটের দিন রাখতে পারে, তাহলে প্রিজাইডিং অফিসার বাধ্য থাকে সৎ নির্ভীক থাকতে। এখন 1,91,000 টাকা হচ্ছে মাসিক বেতন একজন এমপির। তিনি 20,000 লোক কেন ভোটের দিন এঙ্গেজ রাখবেন? তাকে কেন ভোট সুষ্ঠু করতে হবে? ভোট সুষ্ঠু করতে গেলে তাকে 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা এক্সেস খরচ করতে হবে। এই সিস্টেমটা তো ডেভেলপই হচ্ছে না, যেখানে একজন প্রার্থী নির্দ্বিধায় সুষ্ঠু ভোট করতে পারবে। আমরা ভোট করেছি প্রায় 4-5 বার, আমি জানি ভোটে কত কিছুই না করতে হয়েছে। যে ভোটে হেরেছি সেটাতেও করতে হয়েছে, যে ভোটে জিতেছি সে ভোটেও করতে হয়েছে। নাও দ্য কোশ্চেন হচ্ছে, রাষ্ট্র কখনোই ওই সমতাটা সৃষ্টি করতে পারছে না যেখানে এই কাজগুলো ছাড়াও একজন এমপি সঠিক ভোটে এমপি হতে পারবে। এবং ভোটারদের মধ্যেও উন্নাসিকতা আছে। ভোটারদের বাংলাদেশের মধ্যে একটা অসম্ভব দ্বৈত সত্তা আছে বাংলাদেশের মানুষের মধ্যে। যেমন চরম অন্যায়ের একটা পথে গিয়ে কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করে, একবার না অনেকবার করেছে। 71 সালে করেছে, এবার করলো 24 সালে, এর আগেও করেছে অনেকবার। কিন্তু ভোটের সময় ঠিক ভোট কেন্দ্রে যাওয়া, ভালো একটা প্রার্থীর পক্ষ নেওয়া, ভালো প্রার্থীকে ভোট দেওয়া, সেখানে প্রার্থীর সকল দোষগুলো সামনে চলে আসে। এবং 91 সালে ডক্টর কামাল হোসেন যখন ভোট করেছিলেন, তখন তার এলাকার লোক বলেছিল উনি কত বড় ডাক্তার, কখনো রুগী দেখেননি 91 সালে। তো আমাদের ভোটারদের মধ্যে কিন্তু ভালো লোককে সুযোগ দেওয়ার সম্ভাবনাটা কম থাকে। সেখানে একটা ম্যাসিভ এডুকেশন লাগবে, আর একটা এম্পাওয়ারমেন্ট লাগবে। যে এমপি হবেন তার যদি প্রচুর এম্পাওয়ারমেন্ট থাকে ভালো কাজ করার, ভালো কাজ করে উনি দেখাতে পারেন, তখন কিন্তু মানুষ তাকে বারবার ভোট দেবে। ওয়ান এক্সাম্পল ইজ সাইফুল ইসলাম, বিএনপি সাইফুর রহমান প্রথমবার কিন্তু জামানত হারিয়েছিলেন 91 সালে। দেন উনি অর্থমন্ত্রী হলেন, পরের বার আর কখনো তাকে ভালো ভোটে আর কখনো হারতে হয়নি। তিনি তার লিগাসি, তার ছেলেও এখন মনে হয় অনেক জনপ্রিয়। তো আমাদের দেশের ভোটার ট্রেন্ডসের মধ্যে এই প্রবলেমগুলো আছে। আর ভোটে কারচুপির কী আছে? প্রথমে হচ্ছে যিনি প্রিজাইডিং থাকছেন উনি কিন্তু সমস্ত পোলিং এজেন্টের কাছে রেজাল্ট শিট আগেই স্বাক্ষর করে নিচ্ছেন। সকালবেলা প্রথমেই বলছে কাউন্টিং এজেন্টকে কোন প্রার্থীর স্বাক্ষর করো। এখন ওই আমাদের স্বল্প শিক্ষিত লোকজন, আনস্মার্ট লোকজন, তাদেরকে যখন স্কুলের হেডমাস্টার, প্রিজাইডিং অফিসার, কলেজের প্রিন্সিপাল সাইন করছে, সে সাইন করে দিচ্ছে। ওটা আসলে রেজাল্ট শিট। পরবর্তীতে ওখানে যা বসানো হবে ওটাই বৈধ। দেন কাউন্টিংয়ের সময় সবার সামনে বসে কাউন্ট করা হচ্ছে, 90টাকে 100, 120টাকে 100 করে 10 to 20% ভোট প্রিজাইডিং অফিসার অন দ্য স্পট সে ডিস্টার্ব করে রাখতে পারে। দেন আমাদের টিউনোরা
বা আমাদের রিটার্নিং কর্মকর্তাদের তাদের ইনফ্লুয়েন্সও 10-20% ভোট থাকে এবং তারা অপেক্ষা করে উপরের সিগন্যালের জন্য, অথবা কে তাদেরকে খুশি করলো। যদি আপনি তাদেরকে খুশি করতে পারেন, ওই 20% ভোট আপনার বাস্কেটে দিয়ে দিবে। আর যদি আপনি অখুশি করেন, তাহলে তার যাকে ইচ্ছা তাকে দেবে। আর উপর থেকে নির্দেশ আসলে আদিষ্ট হয়ে তারা সেটাই শুনবে। এই কাঠামোতেই ভোট হয়েছে এতদিন। এখন এই কাঠামো থেকে আপনি বের হবেন কিভাবে? এত জায়গান্ডিক একটা কাজ, 30,000 সেন্টারে ভোট হয়, প্রায় 11 লক্ষ সরকারি কর্মচারী সকলেই ভোটের দিন ভোটে এঙ্গেজ থাকে। এই 11 লক্ষকে আপনি নিরপেক্ষ করবেন কিভাবে? খুবই কঠিন কাজ। ভোটের মাধ্যমে একটা ভোট যখন আরেকটা ভোটের থেকে বেটার হবে, তখন ধাপে ধাপে এটা ভালো হবে। 91 ভোটটা ভালোই তো হচ্ছিল, খারাপ বলবো না। 96ও খারাপ বলবে না। 2001কেও খারাপ বলার সুযোগ নাই, যদিও কিছু অভিযোগ আছে। 2008এও খারাপ বলা যাবে না। 2014 থেকে শুরু হলো আমাদের একটা অধপতন। বিশেষ করে 2014 সালে একটি আনকন্টেস্টেড ভোট হলো, একতরফা, এবং এটি গুরুত্বপূর্ণ যে প্রায় জাতীয় পার্টির একটা বিশাল অংশ সেই ভোট বর্জন করেছে। আমিও বর্জন করেছিলাম, জিএম কাদের বর্জন করেছিল, আর অনেকেই বর্জন করেছে। বিএনপি টোটালি বর্জন করেছে, জামাত টোটালি বর্জন করেছে, কিন্তু ভোটটা হয়ে গেল। ভোটটা ঠেকানো গেল না। জনগণ রাস্তায় নেমে আন্দোলন করে, যে আন্দোলনটা 24-এ হলো, এটা যদি 14-তে আমরা করতে পারতাম, তাহলে কিন্তু অনেক কিছুই মাঝখানে হতো না। ঠেকানো গেল না, এবং সেই সরকার 5 বছর থাকলো। 154 জন আনকন্টেস্টেড পৃথিবীর ইতিহাসে কিন্তু নাই। এবং 154 কেন করা হয়েছে? 151 হলে সরকার গঠন করা যায়। সরকার গঠন ভোটের আগেই করে ফেলেছে 14 সালে। এবং নির্বাচন কমিশনের সেখানে কি করার ছিল? যদিও আমরা ক্রিটিসাইজ করতে পারি, তারা ভোট পিছাতে পারতেন, তারা ভোট পদত্যাগ করতে পারতেন, বাস্তব হলো সংবিধান অনুযায়ী তাদের কিন্তু খুব বেশি ক্ষমতা ছিল না। যদি কম্পিটিটিভ ভোট না হয়, তারা কীভাবে সুষ্ঠু ভোট করবে? সেখানে আইনে সুযোগ করে দেওয়া উচিত। যে রিফর্মের কথাগুলো আপনি বলছেন, প্রথম হচ্ছে আমাদের এখানে বলা আছে যে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন যে পরিমাণ স্টাফ চাবেন সেই পরিমাণ স্টাফ দেবেন। কিন্তু মহামান্য রাষ্ট্রপতিতে এটা আদিষ্ট হয়ে না, অন অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার দেবেন। তাহলে প্রাইম মিনিস্টার যদি কম স্টাফ দেয়, তাহলে কম স্টাফ দিতে হবে ওনাকে। তাহলে এটাকে এক্সক্লুড করতে হবে যে এই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার অ্যাডভাইসের প্রয়োজন নাই। নির্বাচন কমিশনার নিয়োগ হবে, সেখানে প্রাইম মিনিস্টার অ্যাডভাইসের প্রয়োজন নাই। অথবা নির্বাচন কমিশনের যে সার্চ কমিটি হবে, সেখানেও নিয়োগের ক্ষেত্রে প্রাইম মিনিস্টারের অ্যাডভাইসের প্রয়োজন নাই। আর্টিকেল 48 সাব আর্টিকেল 3-তে এই এক্সেপশনগুলো ক্রিয়েট করতে হবে। আমরা কিন্তু এর আগে সার্চ কমিটিও দেখেছি, কিন্তু তারপরেও তার যে ফল এসেছে সেই ফলের সমালোচনাও হয়েছে। তার মানে নানা রকম মানে প্রক্রিয়ার ভেতর দিয়ে গিয়েও বিতর্কটাকে আসলে বড়ভাবে এড়ানো যাচ্ছে না। হ্যাঁ, এটা একটা কারণ হচ্ছে লাস্ট যে সার্চ কমিটি হয়েছিল, এর আগেও সার্চ কমিটি হয়েছিল আইন ছাড়া, এবার আইন সহ সার্চ কমিটি হয়েছে। সেখানে হেড ছিলেন পিএসসির চেয়ারম্যান, সেখানে হেড ছিলেন অডিটর জেনারেল, এরা এই সরকারেরই নিয়োগপ্রাপ্ত, অনুগত। এবং সেখানে চিফ জাস্টিসের থেকে রেকমেন্ডেড একজন ছিলেন, হাইকোর্টের চিফ জাস্টিস থেকে রেকমেন্ডেড একজন ছিলেন অ্যাপিলেট ডিভিশনের, আর ছিলেন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত 2 জন ব্যক্তি, যারা একজন নারী হবে। রাষ্ট্রপতি মনোনীত মানে কিন্তু রাষ্ট্রপতি মনোনীত না, ওটা কিন্তু প্রধানমন্ত্রী মনোনীত, কারণ আর্টিকেল 48 সাব আর্টিকেল 3-তে এক্সেপশন করা নাই। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে ওই সার্চ কমিটি টোটালি মাননীয় প্রধানমন্ত্রীর সার্চ কমিটি ছিল, এবং সেখানে বলা ছিল 3 জন হলেই কোরাম হবে। তো 3 জন তো ওনার 4 জন পর্যন্ত হয়েই গেছে, কাঠামোতেই আছে। এখন সার্চ কমিটি করতে গেলে একটা ডিফারেন্ট আঙ্গিকে চিন্তা করতে হবে। অথবা সার্চ কমিটি ছাড়াও আপনি গ্রহণযোগ্য লোক দিতে পারেন। আমি যেটা আজকেও বলছিলাম যে নির্বাচন কমিশন কিন্তু একজনও হতে পারে, একজন হলেও কোনো প্রবলেম নাই। দেন আসেন, নির্বাচন কমিশন কিন্তু স্বাধীন, সেটা কিন্তু আর্টিকেল 117-এ ক্যাটাগরিক্যালি বলা আছে, 2 জায়গায় বলা আছে। একটা হচ্ছে নির্বাচন কমিশন স্বাধীনভাবে, 3টা ভাবে বলতে পারি আমরা, 4টা ভাবে বলতে পারি। এক হচ্ছে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে, সংবিধান বলছে। 2 বলছে সকল এক্সিকিউটিভ অর্গান ইনক্লুডিং প্রাইম মিনিস্টার নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে বাধ্য থাকবে। এটা কিন্তু খুব এক্সেপশনাল একটা কথা বলা আছে। আর বলা আছে নির্বাচন কমিশন যে ডিলিমিটেশনগুলো করবে, সেগুলো কোনো আদালতে কোশ্চেন করা যাবে না। আর কি বলা আছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো ইন্টারিম অর্ডার দিতে গেলে তাকে আগে শুনানি করতে হবে। সো এক্সেপশনাল একটা চ্যাপ্টার করে এক্সেপশনাল এম্পাওয়ারমেন্ট কিন্তু নির্বাচন কমিশনে দেওয়া আছে, যেটা আজকে ব্রিগেডিয়ার সাখাওয়াত বললেন। when it comes to legal instrument, বাংলাদেশের মতো সাংবিধানিক প্রোটেকশন পৃথিবীর খুব কম দেশের ইলেকশন কমিশনের আছে। কিন্তু ইলেকশনটা করতে হবে ডিসিকে দিয়ে, ইলেকশনটা করতে হবে এসপি সাহেবকে দিয়ে, টিওনোকে দিয়ে, ওসিকে দিয়ে। তারা যদি সরকারের প্রতি আনুগত্য থেকে থাকেন, নিউট্রাল না হন, তাহলে ইলেকশন কিভাবে আপনার নিউট্রাল হবে? এই জায়গাটায় কি করে সমাধান পাওয়া যায়, একটু সেটা শুনতে আসবো মনিরা খান আপনার কাছে। কিন্তু বিরতির একটা সময় হয়ে গেছে, বিরতির পর ফিরছি আপনার কাছে, শুনবো আপনার কথা। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হলো একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর।
আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবারও আলোচনায়। মনে রাখুন, আপনার সঙ্গে কথা হবে এখন। বিরতির আগে বলে গিয়েছিলাম কিছু সমালোচনা, পদ্ধতিগত ত্রুটির জায়গাগুলো, আইন সহায়ক থাকার পরেও ভালো কিছু করতে না পারার কার্যকারণের একটা জায়গা বা একাধিক জায়গা আমরা শুনছিলাম, স্বামী বলছিলেন ওনার বক্তব্যে। তো এবার একটু আপনার কাছ থেকে শুনবো, উনি যে সংকটের জায়গাগুলো দেখলেন সেখানে আপনি কোনো সমাধান দেখেন কিনা বা আপনার কোনো কথা আছে কিনা। না, আমি তো নিজের সমাধান দিতে না যেয়ে আমি বলবো আমার এক্সপিরিয়েন্সের কথা, যে আমার মনে হয়েছে যে কেন সমাধান আছে। সমাধান যে নেই তা না, পৃথিবীব্যাপী সমস্ত জায়গায় রাজনৈতিক দলের লিডারদের কিন্তু জেতবার জন্যই তারা ইলেকশনে আসে, হারবার জন্য কিন্তু কেউ আসে না। সবাই নির্বাচন করে জিততে এবং সরকার গঠন করতে, না হলে কেন তারা করবে? কেউ অপেক্ষা করে, কেউ করে না। কেউ ডেমোক্রেটিক পদ্ধতিতে শ্যাডো গভর্নমেন্ট হয়ে থাকে, সেখানে তারা মনে করে যে পরবর্তীতে আবার আমাদের এজেন্ডা দিয়ে, আমাদের ম্যানিফেস্টো দিয়ে আমরা আবার সরকারে আসতে পারবো কি পারবো না। সেটা একটা অন্য ধরনের অ্যাটিটিউড, যেটা আমাদের দেশের রাজনৈতিক দলগুলির লোক নাই। তবে আমি ইলেকশন কমিশনের যে আইনগুলি আছে সেটা যদি তারা ভালোভাবে, মানে উইথ ইন্টিগ্রিটি, উইথ ট্রান্সপারেন্সি, আমরা আমি এই কিছুদিন আগেও কয়েক বছর আগে বালিতে একটা কনফারেন্স হয়েছিল আনফ্রেলের, হ্যাঁ, এশিয়ান নেটওয়ার্ক অফ ইলেকশন, ইন্দোনেশিয়ার বালিতে অ্যানফ্রেলের। হ্যাঁ, তো এখানে আমি মেম্বার, তো অধিকার আর মানে ফেমা মেম্বার, তো আমরাও গেছিলাম। তো সেখানে যেটা আলোচনা হয়েছিল যে ইলেকশন নষ্ট হয় কিসে? 3M, মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন। তো আমাদের দেশে তো তিনটাই আছে। অনেক দেশে এটাকে ছোট করে নিয়ে আসতে পারে। তা আমাদের দেশে মানিও একটা বড় প্রবলেম, মাসেলও একটা বড় প্রবলেম, ম্যানিপুলেশন তো সবচেয়ে বড় প্রবলেম। এখন এটাকে একটা নির্বাচন কমিশন কি করে ঠেকাতে পারে? যদি তাদের ইন্টিগ্রিটি থাকে, যদি তাদের আপনার মানে ট্রান্সপারেন্সি থাকে, তাহলে তারা ইচ্ছা করলে ভালো ইলেকশন করতে পারে রাজনৈতিক দলগুলিকে ফাঁকি দিয়ে। কারণ তারা তো একটা রোড ম্যাপ করবে। এমন তো আমার মনে হয় না যে সব ইলেকশন কমিশনে যারা আসেন তারা খারাপ উদ্দেশ্য নিয়ে আসেন। তাদেরও তো নিজেদের জীবনে একটা যে লোকে বলবে যে বাহ, ওনার সময় তো ভালো ইলেকশন হয়েছিল। সারা জীবন তো সেটা নিয়েই চলে যাবে এই দেশ থেকে, সবাই তাদের রেসপেক্ট করবে। এখন রকিব সাহেবের মতন কি আপনার হুদা সাহেবের মতন, মাঝখানে তো হুদা সাহেবই ছিলেন, রকিব সাহেব, আরেকজন এখন যিনি ছিলেন হাইবুল, তাদের মতন অসম্মান নিয়ে তারা যেতে কিন্তু কেউ চায় না। এখন কি করে তারা করতে পারে? সেটা হচ্ছে ট্রান্সপারেন্টলি করতে পারে। ট্রান্সপারেন্টলি করতে যাওয়া মানে অনলাইনে সব কিছু করা, জনগণকে সঙ্গে নিয়ে নেওয়া। যেমন ধরে আমরা সার্চ কমিটিতে মানে চেষ্টা করছি যে কীভাবে সার্চ কমিটি তৈরি করব, তারপরে সার্চ কমিটি আবার কি করে একটা কমিশনারদের করিয়ে দেবেন। এখন আমরা যেটা বালিতে আলোচনা করে দেখেছিলাম যে ইট শুড বি ট্রান্সপারেন্ট এবং অনলাইনে হবে। এখন আমরা কি কি ধরনের লোককে নির্বাচনে চাই, এটা অনেকে বলে একজন আর্মির লোক আসবে, একজন পুলিশের লোক আসবে, একজন লয়ার আসবে। দিস ইজ নট দ্য ওয়ে। আমরা তাদের নেব যারা স্ট্রং, অনেস্ট, ডিটারমিন্ড টু রান দিস ইলেকশন, এবং তাদেরই আমরা বাঁচতে হলে অনলাইনে যদি আমরা একটা ওয়েবসাইটকে অনলাইন আমরা খুলে দিই, যে জনগণের সামনে যে তোমরা তোমাদের কি মনে করো কারা ইলেকশন, প্রথমে সার্চ কমিটি হলে ভালো হয়, তারপর ইলেকশন কমিশন হলে ভালো হয়, সেখান থেকে বেছে নিয়ে একটা কমিশন করে, কমিশন তো একটা থাকে, যেমন আমাদের এখানে সংস্কার একটা কমিশন হয়েছে, তারা কিন্তু যদি খুলে দেয় তো সেখানে তারা অনেক নাম পাবে। সেখান থেকে তারা একটা সার্চ কমিটি করতে পারে এবং সেই সার্চ কমিটি আবার এসে তাদের থেকে আস্তে আস্তে করে এনে ছেকে এনে তারপরে যদি একটা ইলেকশন কমিশন তারা তৈরি করতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে দেখা যাবে একটা আমরা ভালো ইলেকশন কমিশন পেয়েছি।
এখন এই ইলেকশন কমিশনারদের রোড ম্যাপে আমি যেটা আপনাকে বলছি, ট্রান্সপারেন্ট ভোটারদের কাছে কেমন করে করা যায়। আমি ইয়েতে গেছিলাম, জাভাতে গেছিলাম, ইন্দোনেশিয়ার জাভাতে। তার আগে আমাদের ট্রেনিং দিয়েছিলাম। আই এম ভেরি হ্যাপি, মানে প্রাউড যে আমি জিমি কার্টারের সঙ্গে ওখানে কাজ করেছি 10-12 দিন, ট্রেনিংও নিয়েছিলাম। জিমি কার্টার আমরা সবাই মিলে সব কিছু জেনে টেনে। তো জাভাতে যখন আমার পোস্টিং হলো দেখতে, তখন একটা জিনিস আমি অবাক হয়ে দেখলাম যে কোনো জায়গায় অ্যাট বেস্ট 1500, তার বেশি ভোটার নেই। এবং কোথায় কোথায় ভোট হচ্ছে কমিউনিটি হলে, কোথায় ভোট হচ্ছে এমনকি আমি একটা বড় লোকের বাড়ির উঠানেও ভোট নিতে দেখেছি। এবং সামনে টেবিল দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে, সমস্ত ভোটার 1200 থেকে 1500 ভোটার রাখা কোনো ব্যাপারই না। তারা এসে বসেছে বারান্দাতে। পুলিং এজেন্ট কিন্তু আর লাগছে না, কারণ ভোটাররা সবাই 1200 ভোটার সবাই এলাকার সবাই চেনে। এবং যেখানে একটা এক সাইডে একটু পর্দা দেওয়া, সেখানে ব্যালট বক্সটা রাখা, আর সবাই একজনের নাম ডাকছে, সে উঠে দাঁড়িয়ে ব্যালট বক্সটা নিয়ে ওইখানে ভোট দিয়ে আসছে। প্রত্যেকে কিন্তু প্রত্যেকে চেনে। এই যে পোলিং এজেন্টের দরকারই হচ্ছে না, কারণ যে লোককে ডাকছে সে যখন উঠে যাবে তখন কিন্তু অন্য সবাই তাকে চিনছে যে দিস ইজ দ্য ম্যান হু ইজ দ্য ভোটার। হ্যাঁ, ট্রান্সপারেন্টলি আমি ইলেকশনটা দেখলাম ওইভাবে। বেশিরভাগই 1200-1300 এরকম ছিল। সন্ধ্যার সময় ওই আমাদের দেশে তো অনেক অনেক ভোটার, সেইখানে আসলে 1200-1500 করা এমন কোনো কঠিন ব্যাপার না। কত থাকে একটা জায়গায় ভোটার? 3000-4000, 3-4। 2000 আচ্ছা থেকে ঠিক আছে, 5000। বড় জোর আপনি 2000ই করেন, এক এক এলাকায় 2000ই করেন, যতটা কমিয়ে আনা যায়, যতটা নেওয়া যায়। আমি একটা যেটা দেখেছি আমি সেটা বলছি। সন্ধ্যার সময় আমি কিন্তু বেশ কয়েক বছর আগে বলছি, অ্যাটলিস্ট 10 বছর আগে। তো আমি সন্ধ্যার সময় দেখেছি যে যেখানে আমাদের এখানে তো মানে বন্ধ জায়গায় অনেক নিয়ে কত কষ্টে গোনাগুনি করতে হয়, ওরা পেছনে একটা বড় ব্ল্যাকবোর্ড রেখেছে। হ্যাঁ, আর সেখানে যারা গুনছে তারা লিখছে, পেছনে সবাই আমরা যে বসেছি ওই বিয়েতে উঠানের ভেতরে, আর ওই কে কত পেলো সেখানে। এখন তো তখন তো চক আর ইয়ের যুগ ছিল, এখন তো আপনার ইয়েতেই দেখা যাবে, বিরাট বড় স্ক্রিনে সেখানে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিতে পারবে ইনি এত পেলেন, ইনি এত পেলেন, ইনি এত পেলেন। এবং লোকেরা ওইখানে আপত্তি করতে পারবে, যে কোনো কিছু হোক না কেন। ইট ক্যান বি ভেরি ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্সি যদি হয় তাহলে জনগণের ভোটারদের সংশ্লিষ্টতা অনেক বাড়ে। মনে রাখেন, আবারও আসবো আপনার কাছে, যাচ্ছি শামীম হায়দার পাটোয়ারি। আপনার কাছে আমরা যে আলোচনা করছি এই এখন যে হচ্ছে এই আলোচনা, কিংবা এর বাইরেও যখন নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা হয়, তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমাদের রাজনৈতিক সংস্কৃতির ব্যাপারটি। এটিকে আসলে আমরা কতটুকু অ্যাড্রেস করতে পারবো, তার উপরে আসলে নির্ভর করবে যে সিস্টেমটা কতটুকু এফেক্টিভ হবে। তাই তো হওয়ার কথা নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। আমাদের এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে আপনি সরকার গঠন করার অ্যালুরমেন্ট আর বিরোধী দল হয়ে যাওয়ার নির্যাতন, এটার মধ্যে এত বেশি ফারাক যে সবাই যে কোনো মূল্যে সরকারই থাকতে চাচ্ছে। আমরা আগেও দেখেছি, 2006 সালেও দেখেছি, সেই সময় বিএনপি একটা ভ্রান্ত ভোটার লিস্ট দিয়ে ভোট করার চেষ্টা করেছিল। আওয়ামী লীগ তো 3টা ভোট পর রিক্ট করেই ক্ষমতায় থাকলো। এখন যখন বাংলাদেশে বিরোধী দল মর্যাদার সাথে রাজনীতি করতে পারবে, নির্যাতন হবে না, এম্পাওয়ারমেন্ট থাকবে, তখন একটা পরিবর্তন শুরু হবে। সেটা কখন হবে? শুধু নির্বাচন তো, নির্বাচনের আগে এবং পরে প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করছে। বাই দ্য ওয়ে, আপনি যদি ইলেকশন নিয়ে কথা বলছেন, এইটাতে কখনোই নজর দেওয়া হয় না। সেটা হচ্ছে ইলেকশন ট্রাইব্যুনাল, ইলেকশন অ্যাপিলেট ট্রাইব্যুনাল। বাংলাদেশে যে কোনো ইলেকশন মামলা করলে 5 থেকে 15 বছর লাগে সেটা নিষ্পত্তি করতে। যদি এমপিদের মামলা হয়, আমি জাতীয় সংসদ নির্বাচনের, সেখানে বলা আছে আইনে 6 মাসের মধ্যে শেষ করতে হবে। আজ পর্যন্ত কোনো মামলা 6 মাসে শেষ হয়নি। অর্থাৎ ওখানে বিচারকের সংকট আছে, পুরো বাংলাদেশি বিচারকের সংকট আছে। যদি বাংলাদেশি বিচারকের সংকট হয়, ইলেকশন ট্রাইব্যুনালেও সংকট হবে। তাহলে আপনি সামগ্রিক একটা রিফর্ম না করলে শুধু ইলেকশন মানে একটা অংশ কোনো জায়গা থেকেও ভালো হবে না। ইলেকশন ট্রাইব্যুনালগুলো স্পিডি করতে হবে, ফাস্ট করতে হবে, কোর্টেরগুলো, এবং 2-3 মাসের মধ্যেই রায় দেওয়ার ব্যবস্থা করতে হবে। আরেকটি হচ্ছে বিচার বিভাগ, মিডিয়া সবাই যদি ভিজিলেন্ট না থাকে, একটা ভোট কারচুপি হচ্ছে, মিডিয়া একটা নিউজ করলো না, এমন ঘটেছে কিন্তু। একটা ভোট অসুষ্ঠু হচ্ছে, কেউ কিছু বলেনি। যদি কেউ কিছু না বলে, ইলেকশন কমিশন একা কোথা থেকে এটা সুষ্ঠু করবে?
সবাইকে বলতে হবে, সবাইকে সতর্ক থাকতে হবে এবং সমস্ত দায় যেন শেষ পর্যন্ত প্রার্থীর উপরই চলে আসে। প্রার্থীকে ভোট সুষ্ঠু করতে হবে, প্রার্থীকে ইলেকশনের কেন্দ্র ঘিরে রাখতে হবে, প্রার্থীকে দিন শেষে সমস্ত নেতাকর্মী নিয়ে যেখানে ভোটের ফলাফল ঘোষণা হয় উপজেলা কমপ্লেক্স সেখানে দাঁড়িয়ে থাকতে হবে, সেখানে বসে পড়তে হবে, শুয়ে পড়তে হবে, চাপ দিয়ে সুষ্ঠু ভোটের রেজাল্ট নিয়ে আসতে হবে। এত কষ্ট একটা প্রার্থী করলে সেই প্রার্থী এই কষ্টের প্রাপ্য কীভাবে নেবে? তখন পলিটিক্যাল কারাপশন চলে আসে। তার এই প্রক্রিয়ায় যে নেতাকর্মীরা তার জন্য জীবন দিচ্ছে, মারামারি করছে, মাইর খাচ্ছে, জেলে যাচ্ছে, তখন তাকে স্কুলের সভাপতি, তাকে টিআর কাবিটার প্রজেক্ট থেকে পয়সা ইনকাম করার ব্যবস্থা করে দেয়া, তার ছেলে মেয়েকে নিয়োগ করিয়ে দেয়া, তাকে টেন্ডার দেয়া, এই কাজগুলো ন্যাচারালি করতে হচ্ছে। পুরো প্রসেসটা যদি স্মুথ থাকে, সুন্দর থাকে, আউটকামটাও স্মুথ হবে, সুন্দর হবে। দেখুন 2008-এর নির্বাচন নিয়ে কিন্তু যদিও সবাই কথা কথা 16 বছর বলে, আসলে 16 বছর বলা উচিত না, বলা উচিত 10-11 বছর। কারণ আমরা 8 থেকে 12-13-কে তো পার্টিসিপেটরি ইলেকশনের গভর্নমেন্টই বলবো, সকল পার্টি তো অংশগ্রহণ করেছিল 8-এ। সেই 8-এর ইলেকশনের পরেও কিন্তু যে সরকারটি হলো সে কিন্তু আস্তে 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 স্বৈরতান্ত্রিক হয়ে গেল। কারণ তার স্বৈরতান্ত্রিক হওয়ার পথে যে রক্ষা কবচগুলো থাকার কথা ছিল, সিভিল সোসাইটি, জুডিশিয়ারি, ইনস্টিটিউশন, মিডিয়া, কমিশনস, একটাও কাজ করেনি। সমস্ত কমিশনগুলো ছিল আমলাদেরকে রিটায়ারমেন্টের পরে একটা রিহ্যাবিলিট করে দিত এবং সেটাও মাননীয় প্রধানমন্ত্রী থেকেই অফিস থেকেই করা হতো। ইভেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু একটা রক্ষা কবচ ছিল। ঢাকা ভার্সিটি কী বলছে সরকার এটা গভীরভাবে চিন্তা করতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কখনো কনফ্রন্টেশনে যেত না। ইভেন সামরিক সরকারগুলো, সেগুলোও সব যখন দলীয় ভিত্তি হয়ে গেল, কাউকে ঠেকানো গেল না, স্বাভাবিকভাবে নির্বাচন ব্যবস্থা অটোমেটিক ধসে গেল। একজন অ্যাভাটার নির্বাচন কমিশনার হবেন আর মুহূর্তের মধ্যে সব ঠিক করে ফেলবেন, সেটা তো হবে না। এটা কালচারের ব্যাপার, এটা প্র্যাকটিসের ব্যাপার। ধাপে 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 হতে হবে এবং মানসিকতারও দরকার আছে। দেখুন 70 সালের নির্বাচন কি রিগড হয়েছিল? পাকিস্তান জান্তা সরকার যদি চাইতো যে আওয়ামী লীগকে হারিয়ে দিতে হবে যে কোনো মূল্যে, তারা কি পারতো না? কিন্তু ওই মানসিকতা কিন্তু তখন ছিল না। বা তার আগের ভোটগুলো তো ব্রিটিশ পিরিয়ডে যে ভোটগুলো হয়েছে, প্রভিন্সিয়াল ভোটগুলো, সেগুলো কিন্তু অসুষ্ঠু হয়েছে। ভোট রিগড করতে হবে, ভোট রিগড করে ভোট চুরি করে এমপি হতে হবে, এমন কোনো কালচারই ছিল না। এই কালচারটা রিসেন্টলি শুরু হয়েছে। তো এখন সেখান থেকে কিভাবে আমরা ফিরে আনবো, এটা একটা ফিলোসফিক্যাল বেজ লাগবে। এই জায়গাটা নিয়ে কথা বলবো আপনাদের দুজনের সঙ্গে। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, তারপর ফিরে এসে শুনবো আপনাদের কথা, পরিবর্তনটা কি করে আনা যেতে পারে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হলো আরও একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবারও আলোচনায়। মনে রাখেন, এবার আসছি আপনার কাছে। তাহলে নির্বাচন পদ্ধতির একটি সুষ্ঠু জায়গায় নিয়ে যাওয়ার জন্যে কি পরামর্শগুলো বা কি ভাবনাগুলো আপনার কাছে আছে যে মনে হয় যে না এইভাবে আমরা একটা চেষ্টা করতে পারি? অল্প সময়ের ভেতরে একটু সেগুলো শুনে নিই। না, আজকে আমরা একটা ইয়েতে ছিলাম, আলোচনায় সবাই, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র ইয়ের ভেতরে একটা মেয়ে ছিল, অল্প বয়সী মেয়েটার একটা কথা ছিল যে আমাদের যদি পরিপূর্ণ ইচ্ছা থাকে এবং আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ থাকি তাহলে আমরা সব কিছুই করতে পারি। এমন কিছু নাই যে দুনিয়াতে করা সম্ভব না। অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি গুড কি বলবো, জেস্টার অফ এ গার্ল, যে এটা চিন্তা করে যে আমরা চেষ্টা করলে সব কিছু করতে পারবো। আমিও কিন্তু সেটা মনে করি। আমি মনে করি প্রত্যেকটা নির্বাচন কমিশনারের, রাজনৈতিক দলগুলির এবং যারা কনসার্ন স্টেক হোল্ডার্স, প্রত্যেকেরই চিন্তা করা উচিত যে এইভাবে দেশ চলতে পারে না। আমরা যদি বলি এটা গণতান্ত্রিক একটা দেশ, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ছাড়া, ভালো নির্বাচন ছাড়া যেহেতু কিছুতেই আমরা একটা ভালো গণতান্ত্রিক দেশ পেতে পারি না, এই ধারণাটা যখন তাদের মাথার মধ্যে আমরা ঢুকিয়ে দিতে পারি, তাহলে একটা ভালো নির্বাচন হবে। আমি মনে করি যে আমাদের দেশে যেমন লোকদের ভোটার এডুকেশন নাই, একদমই নাই। তারা মনেই করে না যে ভোট আমার মানবাধিকার। আমি একটা ভোট যদি না দিই, এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছে, এইখানেও একটা বৈষম্য হয়ে যাচ্ছে। কেউ ভোট দিতে পারছে, আমি ভোট দিতে যাচ্ছি না, কিংবা আমি পারছি না। এখানে কিন্তু একটা বৈষম্য কিন্তু চলে আসছে। কেউ ভোটার হয়েও ভোট দিতে যাচ্ছে না, কেউ ভোটার হয়ে ভোট দিতে পারছে না, কেউ ভোট দিতে যাচ্ছে। এবং কারা যাচ্ছে? যারা সুবিধাভোগী,
তারা ভোট দিতে যাচ্ছে। তো এই সমস্ত জিনিস চিন্তা করে আমাদের ইলেকশন কমিশনের, আমি মনে করি যারাই হোক না কেন, তাড়াহুড়া না করে তাদের উচিত একটা ভোটার এডুকেশন ব্যবস্থা করা। এই কথা আমি বহুত দিন থেকে আমরা বলে আসছি যে তারা নিজেরা যদি ভোটার এডুকেশন না দিতে পারে তাহলে তারা হায়ার করতে পারে, অন্য দেশের থেকেও না হায়ার করতে পারে। বহুত টাকা খরচ করে নির্বাচন কমিশনার। ভোটার অধিকার, ভোটার, হ্যাঁ, ভোটারদের যখন একটা ধারণা হবে যে এটা আমার মানব অধিকার, আমি একটা দেশের মানুষ, আমি যদি ভোট না দিতে পারি তাহলে আমার মানে এই দেশের আমি নাগরিক হতে পারলামই না। কারণ আমার প্রতি কারো এখন যারা এমপি তারা কি অ্যাকাউন্টেবল কারো কাছে? তার এই লোকগুলির ভাবতে হবে যে আমি যদি ভোট না দিতে পারি তো দ্যাট পারসন উইল বি অ্যাকাউন্টেবল টু মি। তোমার ভোটে তো আমি হই নাই, আমি তো নিজে যেভাবে হোক, ম্যানিপুলেশন হোক, অন্যভাবে হয়েছি। সেইটা চিন্তা করে দেশবাসী, ভোটারদের চিন্তা করতে হবে যে যেমন করেই হোক না কেন আমাদের ভোট দিতেই হবে। ধন্যবাদ আপনাকে। এই ফাইটটা তাদের করতেই হবে। শামীম হায়দার পাটোয়ারি, যাচ্ছি আপনার কাছে, একই বিষয় শুনবো আপনার চিন্তা। আমাদের সংবিধান বলছে যে দেশটা হবে জনগণের, এবং এই সংবিধান সুপ্রিম ল কেন করে? এটা জনগণের ইচ্ছার প্রতিফলন। কেন? এটা প্রতিনিধিরা এক্সারসাইজ করবে এই সংবিধানের আলোকে। এই প্রতিনিধি নির্বাচনটাই তো মুড কোশ্চেন। জনগণ যদি মনে করে দেশটা আমার, যারা চালাবে তারাও আমাদের অংশ, আমরা বেস্ট লোককে দিব যার দ্বারা সংসদে কথা বলতে পারবে, যে দুর্নীতি করবে না, যে এলাকার স্বার্থ দেখবে, যে দেশকে ভালোবাসবে, এরকম লোককে নির্দ্বিধায় আমরা ভোট দিব। তার মার্কা যাই হোক, তার পয়সা থাকুক না থাকুক। ঠিক এই প্রেক্ষাপটে আমরা এখনো যেতে পারছি না। সেজন্য নির্বাচন কমিশনের ব্যাপক কাজ করতে হবে। আর সবচেয়ে বড় রোল প্লে করতে হবে পলিটিক্যাল পার্টিগুলোকে। পলিটিক্যাল পার্টি যদি মনে করে যে না, আমি শুধু টাকার বেসিসে দেব না, আমি নমিনেশন কেনাবেচা করব না, আমি টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীকে দিব না, তাহলে কিন্তু সব পলিটিক্যাল পার্টিদের কনসেন্সাসে থাকে প্রার্থী যদি যোগ্য আসে তাদের মধ্যে থেকেই তো যোগ্য প্রার্থী নির্বাচিত হবে। 91 সালে কিন্তু এই প্রবলেমটা হয়েছিল। প্রচুর ধনাঢ্য ব্যক্তি হঠাৎ করে পলিটিক্যাল আউটসাইডাররা টাকার বিনিময়ে এমপি হয়ে গিয়েছিল। পরবর্তীতে সেই ধারাটা 91-এর পর থেকেই চলেছে। এখন এই ধারাটা যেন সামনে না চলে। পলিটিক্যাল পার্টি হচ্ছে গেট কিপার অ্যান্ড গেটওয়ে। তারা যে কোনো ড্যামাগগ, যে কোনো অরাজনৈতিক ব্যক্তিকে তারা কিন্তু আটকাবে। রাজনীতি কিন্তু রাজনৈতিক ব্যক্তির জন্যই হবে, যে একটা প্রসেসে আসবে, যে বক্তব্য দিবে, যে মানুষের সাথে হ্যান্ডশেক করবে, কোলাকুলি করবে, বুকে জড়িয়ে ধরবে, উপকার করবে, উপকার করার চেষ্টা করবে। এর বাইরে যদি ব্যবসায়ী লোকরা চলে আসে, যারা ভোটের সময় 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি টাকা খরচ করবে, তারা কিন্তু ব্যাংক লুট করে অন্যায় বিজনেস সুবিধা নিয়ে এর থেকে অনেক গুণ টাকা জনগণের কাছ থেকেই নিয়ে যাবে। জনগণকে বুঝতে হবে যে ভোটের কেনাবেচাও তো হয় বাংলাদেশে। এই ভোটের কেনাবেচার কারণেই অনেক ভালো প্রার্থী ভোটে দাঁড়াতেই চায় না, হেরে যায়। সেখান থেকে জনগণকে এডুকেট করতে হবে। আরেকটা যেটা আমি সবসময় নির্বাচন কমিশনে বলেছিলাম, যে আপনারা ভেহিকেল দিবেন। নির্বাচন কমিশনের ভোটার ট্রান্সপোর্টের কোনো বাজেট নেই, বিশেষ করে নারী ভোটারদের জন্য। নারী ভোটাররা কিন্তু সাধারণত সঠিক ভোট দেয়, আমরা দেখেছি, যাকে কথা দেয় তাকে ভোট দেয়, তারা কখনো টাকার কাছে কেনাবেচা হয় না। এই নারী ভোটারদের যদি আমরা ক্যারিং করাতে পারি, 5 থেকে 10% ভোট কাস্ট বেশি হবে এবং সেটা ডিসাইডিং ফ্যাক্টর হবে। কখনোই নির্বাচন কমিশন এই নারী ভোট বা কোনো ভোট ক্যারিংয়ের ব্যবস্থা করে না। এবং ভোট, আমি মনে করি এখন যেটা দরকার, টিভিতে, মিডিয়াতে, বিভিন্ন প্রতিষ্ঠানে তরুণদের, যুবকদের সবাইকে দিয়ে মানুষকে দেশ সম্পর্কে আগ্রহ জানানো, এবং একটা ন্যাশনাল চার্টার হওয়া দরকার। দেশটা কী রিফর্ম আমরা করতে চাচ্ছি, জনগণ কী রিফর্ম চাচ্ছে, আর কোন কোন পলিটিক্যাল পার্টি সেই রিফর্মগুলোকে অ্যাডপ্ট করছে। যে পলিটিক্যাল পার্টি জনগণের মনের আকাঙ্ক্ষার রিফর্ম অ্যাডপ্ট করবে, জনগণ সামনে তাদেরকে ভোট দিবে। যারা সেই আকাঙ্ক্ষার রিফর্মটাকে অ্যাডপ্ট করবে না, জনগণ তাদেরকে ভোট দেবে না। এখানে আমরা মনে করি একটা বিশাল জনগণের, ভোটারদের এডুকেশন প্রয়োজন। আমরা যেটা কথা বলছি, আমরাও তো ভোটার। এই 16 কোটি লোকের মধ্যে 9 কোটি 10 কোটি ভোটার যদি এডুকেটেড হয়, অটোমেটিক ইলেকশন সিস্টেম ভালো হবে, ভোটাররাই ভালো করবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। সময়ের কারণে আমাদের শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও লম্বা একটা সময় আমাদের সঙ্গে এই আলোচনায় থাকবার জন্য। কাল আবার দেখা হবে ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।